সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মগরা উচ্চ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আশা করি ভালো আছো সবাই। আমি বাসুদেব শীল, সিনিয়র শিক্ষক, মগরা উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষে আজকে এসএসসি পরীক্ষার্থী 2022-দের জন্য নিয়ে আসছি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ কারক। তোমরা সবাই খাতা কলম নিয়ে মনোনিবেশ করো। পড়াচ্ছি আজকের পাঠ কারক। কারক, এই কারককে যদি আমরা ভাঙাই তাহলে পাবো ক্রি, একটি ধাতু, অক প্রত্যয়, অক অথবা নক, এই ক্রি যোগ অক অথবা নক সমান কারক। এখন আসি সংজ্ঞা। কারক কাকে বলে? ক্রিয়ার সহিত অন্যান্য পদের যে সম্পর্ক, এক কথায় তাকেই কারক বলা হয়। আমি আবারও বলছি, ক্রিয়ার সহিত অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। আমি লিখে দিচ্ছি, ক্রিয়ার সহিত অন্যান্য পদের যে সম্পর্ক বা যে অন্য শব্দের অর্থ সম্পর্ক, ক্রিয়ার সহিত অন্যান্য পদের যে সম্পর্ক, এক কথায় তাকে কারক বলা হয়। একটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট করা যাক। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, অমিয়া বই পড়ে। অমিয়া বই পড়ে। তাহলে আমরা সংজ্ঞাতে পেয়েছি ক্রিয়ার সহিত অন্যান্য পদের যে সম্পর্ক। তাহলে এখানে ক্রিয়া কোনটি? ক্রিয়া হচ্ছে পড়া। এটি হচ্ছে ক্রিয়া। এই পড়ার সাথে সম্পর্ক রয়েছে অন্যান্য পদ। এখানে আছে অমিয়া, এখানে আছে বই। অমিয়া হচ্ছে কর্তা, এই একটা পদ, এটা বিশেষ্য পদ। এটা হচ্ছে কর্ম বা কর্মপদ। আচ্ছা দেখি, তার এটি একটি পদ, এটিও একটি পদ। এটি হচ্ছে ক্রিয়া, পড়া হচ্ছে ক্রিয়া। তাহলে এখন প্রশ্ন করি, কেমন করে অন্যান্য পদের সাথে সম্পর্ক? এখন যদি আমরা প্রশ্ন করি, পড়ে, কে পড়ে? কে পড়ে? তাহলে বেরিয়ে আসছে যে অমিয়া পড়ে। তাহলে পড়ার সাথে অমিয়ার একটি সম্পর্ক বা একটি অন্যয় রয়েছে। কে পড়ে? কে পড়ে? অমিয়া পড়ে। তাহলে অমিয়ার সাথে ক্রিয়ার একটি সম্পর্ক রয়েছে, ক্রিয়ার সাথে অমিয়ার একটি, অর্থাৎ বিশেষ্য পদ অমিয়ার একটি সম্পর্ক রয়েছে। সুতরাং এটি একটি কারক। আবার যদি অমিয়াকে আমরা উজ্জ্ব রেখে আমরা যদি কথা বলি, কি পড়ে? কি পড়ে? তাহলে প্রশ্ন আসছে বই পড়ে। তাহলে বইয়ের ক্রিয়ার সাথে এই বইয়ের একটি সম্পর্ক আছে। তাহলে এর সাথে এই ক্রিয়ার সাথে এর একটি সম্পর্ক আছে, আবার এর সাথে এর একটি সম্পর্ক আছে। কে পড়ে? অমিয়া পড়ে। কি পড়ে? বই পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়ার সাথে অমিয়ার একটি সম্পর্ক, বইয়ের একটি সম্পর্ক রয়েছে। সুতরাং এটি একটি কারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাব প্রকারভেদ।
প্রকারে চলে যাব। লক্ষ্য করো, প্রকার কারক 6 প্রকার। অবশ্য এর পরবর্তী যারা আসছে, যে বছর যারা দশম শ্রেণীতে উঠেছে নতুন, তাদের বাংলা বই আমরা সংস্করণ পাচ্ছি। সেখানে সমাস কারক এগুলোকে সেই আগের মতো 6 ভাগে বিভক্ত করা হয়নি, সেখানে সংশোধিত করা হয়েছে, সংস্করণ করা হয়েছে। তবে 2022-এর এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেই আগের এই বিষয়টি প্রযোজ্য। কারক 6 প্রকার, যথা 1 হচ্ছে কর্তৃকারক, 2 হচ্ছে কর্মকারক, 3 হচ্ছে করণকারক, অধিকরণ পরে নিয়ে আসবো, করণকারক, 4 হচ্ছে সম্প্রদান কারক, 5 হচ্ছে অপাদান কারক, 6 সম্ভব হলে তোমরা একটু দ্রুত নোট করে নিতে পারো, অধিকরণ কারক। নত্যবিধান সত্যবিধানে আছে রর পরে রর পরে মূর্ধন্য হয়, কাজেই অধিকরণে মূর্ধন্য হবে, করণে এখানে মূর্ধন্য হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি কারক 6 প্রকার। একটি হচ্ছে কর্তৃকারক, 2 হচ্ছে কর্মকারক, 3 হচ্ছে করণকারক, 4 হচ্ছে সম্প্রদান কারক, 5 অপাদান কারক এবং সর্বশেষ 6 অধিকরণ কারক। একটু মুছে ফেলছি আমাদের সুবিধার জন্যে। এখন আমি এই 6 প্রকার কারক সংক্ষেপে আলোকপাত করব। প্রথমে আসছি কর্তৃকারক। কর্তৃকারকের সংজ্ঞা হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে, এক কথায় যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তৃকারক। এক কথায় উদাহরণ, আগেই বলেছি রি রর পর মূর্ধন্য হয়। আমি আগের উদাহরণটি দিচ্ছি, প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম কারকে, অমিয়া বই পড়ে, অমিয়া বই পড়ে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন করে পাই, ক্রিয়ার সাথে প্রশ্ন করব, কে বই পড়ে? যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলা হয়। তাহলে এখানে আমরা প্রশ্ন করি, কে বই পড়ে? কে পড়ে? কে পড়ে? অমিয়া পড়ে। তাহলে কাজটা কে করছে? ক্রিয়া, এই যে পড়া, এই কাজটা কে সম্পাদন করছেন? অমিয়া। তাহলে অমিয়া, কের উত্তরে যা পাওয়া যায় কর্তৃকারক। কে পড়ে? অমিয়া পড়ে। সুতরাং এখানে অমিয়া হচ্ছে কর্তৃকারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি কর্মকারক। আমি যদি এই উদাহরণটি আবার রেখে দিই, তাহলে কি দাঁড়ায়? অমিয়া
আমি সুবিধার জন্য একটি উদাহরণ দিই, আমি বোঝানোর চেষ্টা করছি, পরবর্তীতে আমরা আরও উদাহরণ টানব। এখানে যদি আমরা বইয়ের নিচে দাগ দেই এবং এই ক্রিয়া পড়ে বা পড়া এর সাথে প্রশ্ন করি, তাহলে এখানে পাবো কি পড়ে? বই পড়ে। অমিয়া বই পড়ে। এখানে ছিল কর্তৃকারকে যে ক্রিয়া সম্পাদন করে, আর এখানে হচ্ছে কর্তা যাহার উপর কার্য সম্পাদন করে। তাহলে কর্তা কার উপর কার্য সম্পাদন করতেছে? বইয়ের উপর। তাহলে এর সংজ্ঞাটা আমরা কি আনতে পারি? আমরা এখানে আগে উদাহরণটা দিয়ে ফেলেছি, এখানে আমি সংজ্ঞাটা ওটার আলোকে আনি যে কর্তা যাহার উপর কার্য সম্পাদন করে, যাকে ঘিরে, তাকে কর্মকারক বলে। কর্মকারক বলে। এখানে আমি এর সাথে মিলিয়ে উদাহরণটা রেখে দিয়েছি যে অমিয়া পড়ে, কর্তা কার কি পড়ে? বই পড়ে। এই যে অমিয়া বইয়ের উপর কার্য সম্পাদন করতেছে। এখানে যদি দিতাম অমিয়া চিঠি পড়ে বা অমিয়া চিঠি লিখে, কি লেখে? চিঠি লেখে বা চিঠি লেখে, তাহলে চিঠি কার্যটা কার উপর কার্য সম্পাদন করতেছে? চিঠির উপর। আর এখানে বই পড়ছে, বইয়ের উপর কার্য সম্পাদন করতেছে, সুতরাং এটি হচ্ছে কর্মকারক। তাহলে আমরা কর্তৃকারকে কের উত্তরে যা পেলাম, কর্তৃকারক কের উত্তরে, কের উত্তরে সহজ কথায় কর্মকারক সহজভাবে মনে করতে যদি যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি কর্তা যাহার উপর কার্য সম্পাদন করে, কি কের উত্তরে যা আসে তাই কর্মকারক। এক কথা আমরা স্মরণ রাখার জন্য এ পর্যায়ে চলে যাচ্ছি করণকারক। করণকারক কর্তা যা দ্বারা কার্য সম্পাদন করে, এখানে হলো যাহার উপর কার্য সম্পাদন করে, যাকে ঘিরে, যাকে আশ্রয় করে কার্য সম্পাদন করে, তাকে বলা হয় কর্মকারক। এখানে করণকারক হচ্ছে কর্তা যা দ্বারা কার্য সম্পাদন করে, কর্তা যাহা দ্বারা কার্য সম্পাদন করে, তাকে করণকারক বলে। উদাহরণ হচ্ছে লাঠি দ্বারা সাপ মারো। লাঠি দ্বারা সাপ মারো। এই যে দ্বারা দেয়া কর্তৃক, লাঠি দ্বারা, তাহলে এই যে দ্বারা দেয়া কর্তৃক এটি হচ্ছে করণকারক। কর্তা যা দ্বারা, কি দ্বারা কার্য সম্পাদন করতেছে? লাঠি দ্বারা। লাঠি দ্বারা, এই লাঠি দ্বারা হচ্ছে করণকারক। করণকারক মনে রাখার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক বোঝালে করণকারক হয়। দ্বারা দিয়া কর্তৃক বোঝালে করণকারক হয়। কি দ্বারা সাপ মারে? লাঠি দ্বারা সাপ মারো। কি দ্বারা সাপ মারো? লাঠি দ্বারা সাপ মারো। আরেকটি উদাহরণ যদি এখানে টানি, ছুরি দিয়ে পেন্সিল কাটো। ছুরি দিয়ে
পেন্সিল কাটো বা আম কাটো, ছুরি দিয়ে আম কাটো, ছুরি দিয়ে পেন্সিল কাটো, তাহলে দ্বারা দেয়া কর্তৃক, ছুরি দিয়ে, এই যে দ্বারা দেয়া কর্তৃক বোঝালে করণ কারক হয়। আমরা এ পর্যায়ে 4 নম্বরে চলে আসছি। চার নম্বরে আসছে সম্প্রদান কারক। আমরা আগেই লিখে দিয়েছি সম্প্রদান কারক। সম্প্রদান কারক যে কারকে সত্য ত্যাগ করে কাহাকেও কোনো কিছু দান করা বোঝায় তাকে বলা হয় সম্প্রদান কারক। সত্য ত্যাগ করে, সত্য কি অধিকার, কোনো বিনিময় ছাড়া, এই দানের মধ্যে কোনো প্রকার বিনিময় থাকবে না, তার অধিকার ত্যাগ করবে, এই সত্য ত্যাগ করে দান বোঝালে তাকে বলা হয় সম্প্রদান কারক। সত্যত্যাগ করে কাহাকেও কোনো কিছু দান করা বোঝালে তাকে সম্প্রদান কারক বলে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যাক। সৎপাত্রে কন্যাদান, সৎপাত্রে কন্যাদান, এই যে সৎপাত্রে কন্যাদান, এটি কন্যাদান করা বোঝায়, দান করা বোঝায়, এটি সত্য ত্যাগ করে, অধিকার ত্যাগ করে। আবার যদি আসি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষুক, ভিক্ষুককে ভিক্ষা দাও, দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষুক, কাহাকেও সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝালে তাকে বলা হয় সম্প্রদান কারক। ভিক্ষুককে যে ভিক্ষা দেওয়া হয় সেটি সত্য ত্যাগ করেই তাকে দেওয়া হয়। যদি এখানে কোনো বিনিময় থাকতো তাহলে সেটি সম্প্রদান কারক হতো না। যেমন যদি বলা থাকতো ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, এখানে যদি বলা থাকতো তাহলে আমরা সেই কাপড়টা তাকে ধৌত করার জন্য অথবা ইস্ত্রি করে দেওয়ার জন্য তাকে কাপড়টা আমরা দিই, অথবা পরবর্তীতে আমরা কি করি, সেই কাপড় আবার ফেরত নিয়ে আসি, টাকার বিনিময়ে তিনি কাজ করে দেন, এখানে বিনিময় রয়েছে। সুতরাং ধোপাকে কাপড় দাও এটি কখনোই সম্প্রদান কারক হবে না, সেটি কর্মকারকে চলে যাবে। সুতরাং আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝালে তাকে সম্প্রদান কারক বলা হয়। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা চলে যাচ্ছি অবাদান কারক। অপাদান কারক, অপাদান কারক, অপাদান কারকের সংজ্ঞা একটু লক্ষ্য করো। কোনো কিছু হইতে থেকে চেয়ে গ্রথিত, মথিত, বিচ্যুত
বিচ্যুত প্রভৃতি বুঝালে তাকে অবাদান করক বলে। আমি আবার বলছি, কোনো কিছু হইতে থেকে চেয়ে গ্রথিত মথিত বিচ্যুত প্রভৃতি বুঝালে তাকে অবাদানকারক বলে। উদাহরণ দিয়ে স্পষ্ট করা যাক। মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি হয়। প্রশ্ন করি এখন, মেঘে বৃষ্টি হয়, মেঘের নিচে দাগ, এখানে প্রশ্ন করতে হবে মেঘ হইতে বৃষ্টি হয়, তাহলে হইতে থেকে চেয়ে মেঘে বৃষ্টি হয়, মেঘ হইতে বৃষ্টি হয়। যদি বলি আর একটি চোখে জল পড়ে, হেসে খেলে কত ছেলে পড়া নষ্ট করে, পরীক্ষা এলে তাই চোখে জল পড়ে। চোখে জল পড়ে, আমি ছোট করে লিখলাম চোখে জল পড়ে। এখানে চোখে জল পড়ে মানে চোখ হইতে জল পড়ে, সুতরাং হইতে থেকে চেয়ে বুঝালো এটি অবদানকারক। অবদানকারকের আরেকটি আছে, যেমন ভয় বুঝালে, বাবাকে ভয় পাই, অবদানকারক। ভয় ভীত, এরকম বুঝালেও অবদানকারক হয়, যেমন বাবাকে ভয় পাই, অবদানকারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ কারকের সর্বশেষ প্রান্তে এসে যাচ্ছি। 6 নম্বর কারক অধিকরণ কারক। লক্ষ্য করো, অধিকরণ কারক সর্বশেষ প্রকারভেদ। অধিকরণ কারক কারকের অধিকরণ কারক সহজ করে মনে রাখার যে বিষয়টি, সেটি হচ্ছে যে কারকে স্থান কাল পাত্র বোঝায়, অর্থাৎ স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক হয়। স্থান কাল পাত্র বুঝাতে বা বুঝালে অধিকরণ কারক হয়। স্থান কাল পাত্র বোঝালে, যেমন স্থান বোঝাবে, কাল বোঝাবে, পাত্র বোঝাবে। গাড়ি ঢাকা ছাড়ল, ছাড়ল, তাহলে গাড়ি ঢাকা ছাড়লো। এখানে যদি আমি ঢাকা হতে ছাড়লো, এটি আমরা অপাদানে চলে যাব। এটি অপাদানে পুকুরে মাছ আছে। এখানে যদি আসি পুকুরে মাছ আছে, বা এই সুন্দর করে দিতে পারি এ পুকুরে মাছ আছে, এ পুকুরে মাছ আছে। তাহলে পুকুরে একটি স্থান, পুকুরে একটি স্থান, অথবা পাত্র আমরা বলতে পারি অধিকরণ কারক, স্থান কাল পাত্র বোঝালে। আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্ট করি। দিনে মশা, দিনে একটু ঘুরিয়ে দিলাম, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে মগরায় আসছি। এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে, দেখো কয়েকটি অধিকরণ কারকের এখানে নির্দেশনা আছে। রাতে এটি একটি সময়, কাল বোঝা, কাল মানে সময়। মশা দিনে একটি সময়, তাহলে এখানে রাত অধিকরণ কারক, দিনে একটি কাল বুঝিয়েছে অর্থাৎ সময় বুঝেছে, এটিও একটি অধিকরণ কারকের সংজ্ঞা। মগরা এটিকে স্থান বোঝানো হয়েছে।
তাহলে এখানে কি আছে? স্থান এবং কাল। রাতে, দিনে, মগরায়। রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে মগরায় আসি। তাহলে রাতে প্রশ্ন করলে আমরা অধিকরণ পাই, অর্থাৎ কাল অর্থাৎ সময় পাই। দিনে অধিকরণ কারক সময়, এখানে মগরায় স্থান বোঝানো হয়েছে। সুতরাং আমরা স্পষ্টতই বুঝতে পারছি স্থান কাল পাত্র বোঝালে কীভাবে অধিকরণ কারক হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারকের সাথে বিভক্তির যোগ রয়েছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আজকে শুধু কারক নিয়েই আলোচনা করছি। পরবর্তী পর্যায়ে আমরা বিভক্তি নিয়ে কথা বলবো এবং বিভক্তির সাথে কিভাবে কারক বিশ্লেষণ করে কীভাবে বিভক্তি নির্ণয় করতে হয় সেটি আমরা পরবর্তী ক্লাসে জানব। তোমাদের জন্য আমার বার্তায় তোমরা ভালো করে এই কারক অধ্যায়টি বাসায় পড়বে এবং জানবে। পরবর্তীতে আমি বিভক্তি দিয়ে কারক থেকে কিভাবে, পদ থেকে কিভাবে বিভক্তিগুলো বের করতে হয়, বিভক্তি কাকে বলে, কত প্রকার, কী এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। সকলকে অভিনন্দন, নিরন্তর শুভ সকাল।